আগামী নির্বাচন সহজ হবে না, তারেক রহমান। সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান। শতাধিক মামলায় জিয়াউলের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল। আরও 400 হত্যার তদন্ত চলছে। হাদিকে হত্যা চেষ্টা মামলায় শুটার ফয়সালের বাবা ও মা গ্রেপ্তার। বোনের বাসা থেকে অস্ত্র উদ্ধার। আসসালামু আলাইকুম। ইসমত মিলি স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। দেশের ষড়যন্ত্র থেমে নেই উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এই নির্বাচন খুব সহজ নয়, সামনে খুব সুবিধার সময় নয় জানিয়ে তিনি বলেন, আগামী নির্বাচন কোনো এক্সপেরিয়েন্স বা এক্সপেরিমেন্টের বিষয় নয়, এই সুযোগকে কাজে লাগাতে হবে। মহান বিজয় দিবস উপলক্ষে লন্ডন বিএনপির আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। হাসান মাহমুদের রিপোর্ট। দীর্ঘ নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে 25 ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাই যুক্তরাষ্ট্রের লন্ডন সিটি প্যাভিলিয়নে বিজয় দিবসের এই আলোচনা এক অর্থে তার বিদায়ের আগে বড় সমাগম। প্রায় 18 বছর আপনাদের সাথে ছিলাম, বাট আগামী 25 তারিখে ইনশাল্লাহ আমি দেশে চলে যাচ্ছি। আলোচনায় অংশ নিয়ে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তারেক রহমান বাংলাদেশকে একটি সুখী কল্যাণকর রাষ্ট্রে পরিণত করতে তার প্রণীত দেশ গড়ার পরিকল্পনা তুলে ধরেন। আমরা যদি 4 কোটি পরিবারের অন্তত 30 to 40% কাছেও রিচ করতে পারি, তাহলেও ইনশাল্লাহ বাংলাদেশের চেহারার একটা বিরাট পরিবর্তন হবে। আমাদের লক্ষ্য কাউকে মিলিয়নিয়ার বানানো না, কিন্তু আমাদের লক্ষ্য বাংলাদেশের 4 কোটি পরিবারের প্রত্যেকটি পরিবার যেন সুন্দরভাবে, ডিসেন্টভাবে বেঁচে থাকতে পারে। তারেক রহমান বলেন, আগামী নির্বাচন কোনো অভিজ্ঞতা বা পরীক্ষামূলক কোনো বিষয় নয়, দেশ গঠনে এই সুযোগ কাজে লাগাতে হবে। এই আগামী নির্বাচন কিন্তু কোনো এক্সপেরিয়েন্সের বিষয় না, এক্সপেরিমেন্টের বিষয় না। এই সুযোগটা আমাদের কাজে লাগাতে হবে, এইটিকে সদ্ব্যবহার করতে হবে। আপনাদের সকলকে, প্রবাসীরা যেরকম আন্দোলনকে গড়ে তুলেছেন বিভিন্ন সাহায্য সহযোগিতার মাধ্যমে, একইভাবে প্রবাসীদের সামনে এখন বিশাল দায়িত্ব হচ্ছে যে সঠিক দলকে নির্বাচিত করতে সহযোগিতা করা। দেশের মানুষের ন্যায্য অধিকার ফেরাতে যে কোনো মূল্যে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ষড়যন্ত্রকারীরা কিন্তু তাদের সেই 71-এ যারা ষড়যন্ত্র করেছিল, 75-এ যারা ষড়যন্ত্র করেছিল, 7ই নভেম্বরে পরাজিত হয়েছিল, 81-তে যারা ষড়যন্ত্র করেছিল, 96-তে যারা ষড়যন্ত্র করেছিল, পরবর্তীতে যারা ষড়যন্ত্র করেছে, তাদের ষড়যন্ত্র কিন্তু থেমে নেই। এ সময় তিনি বেগম খালেদা জিয়ার জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেন, কৃতজ্ঞতা জানান প্রবাসীদের প্রতিও। লন্ডনের হিথ্রো বিমানবন্দরে তাকে বিদায়ের জন্য অহেতুক ভিড় না করার পরামর্শ দেন তারেক রহমান। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। বিদেশে শ্রমিক পাঠানো দালাল, প্রতারণা আর জাল কাগজপত্রের কারণে বিঘ্ন ঘটছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এই সমস্যা সমাধানে যা কাজ হচ্ছে তা যথেষ্ট নয় বলে মনে করেন তিনি। বাংলাদেশে 9 কোটি মানুষ 27 বছরের নিচে উল্লেখ করে ডক্টর ইউনূস বলেন, সব দেশকে এখানে আসতে হবে, কিন্তু দক্ষ হয়ে বাংলাদেশকে তৈরি থাকতে হবে। আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে রাজধানীর উসমানী স্মৃতি মিলনায়তনে আলোচনা সভায় এসব বলেন প্রধান উপদেষ্টা। ভুয়া জাল কাগজপত্রের কারণে অনেক দেশে শ্রমিক পাঠানো বন্ধ রয়েছে উল্লেখ করে তিনি বলেন, সারা দুনিয়াতে বাংলাদেশ জালিয়াত জাতি হিসেবে চিহ্নিত হয়েছে, এ থেকে বের হতে হবে। তার সরকার জাপানে 1 লাখ শ্রমিক পাঠানোর উদ্যোগ নিয়েছে জানিয়ে তিনি বলেন, জাপানি ভাষা শিখতে হবে সে দেশে যেতে আগ্রহী তরুণদের। জাপান ঠিক করেছে জাপানি ভাষার পরীক্ষাটা তারা নেবে, এরা আমাদের কাগজের উপরে বিশ্বাস করতে না হয়। এই হলো আমাদের অবস্থা। শুধু একটা দেশ না, একাধিক দেশের একই অভিযোগ। তোমাদের লোক নেব কি করে? কাগজপত্র সব ভুয়া। পুরো জগৎটাই হলো দালাল বেষ্টিত জগৎ। আসল খবর কার কাছে বোঝা মুশকিল, কে কার থেকে কি কারণে টাকা নিচ্ছে বোঝা মুশকিল। সরকার অনেক দূরে এটার থেকে, ভেতরে ঢোকার ক্ষমতা সরকারের নাই, এখনো হয়নি, আশা করি একদিন হবে।
সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে শতাধিক ব্যক্তিকে হত্যা ও গুমের অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। আজ প্রসিকিউশন তার বিরুদ্ধে হত্যা ও গুমের সুনির্দিষ্ট ৩টি অভিযোগ এনে আনুষ্ঠানিক অভিযোগ জমা দেয়। এরপর সেই অভিযোগের উপর শুনানি শেষে তা আমলে নেয় ট্রাইব্যুনাল। একই সাথে এই মামলায় জিয়াউল আহসানকে ২১ ডিসেম্বর হাজির করতে নির্দেশ দেওয়া হয়। ২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত জিয়াউল আহসানের নেতৃত্বে এসব হত্যা ও গুমের ঘটনা ঘটে। এদিকে জুলাই আগস্ট হত্যায় সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য ২২ ডিসেম্বর দিন ধার্য করা হয়েছে। অন্য একটি মানবতা বিরোধী অপরাধের মামলায় জয় ও পলকের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি হবে ৭ জানুয়ারি। এই মামলায় জয়ের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগ করা হয়েছে। বের করে দিয়ে সেগুলোর সাথে সিমেন্টের ব্লক, সিমেন্টের বস্তা বেঁধে কখনো বরগুনা থেকে বলেশ্বর নদীতে সুন্দরবনে, কখনো শীতলক্ষায়, কখনো বুড়িগঙ্গায় এবং কখনো রাস্তার ধারে ব্রিজের থেকে ফেলে দেওয়ার অভিযোগগুলো সেগুলো আমরা আজকে দাখিল করেছি। আমরা এখানে মূলত ৩টি অভিযোগের বিচার প্রার্থনা করেছি। বাকিগুলোর ব্যাপারে বলেছি যে সেগুলোর ব্যাপারে এত বিস্তৃত তথ্য যে সেগুলোর তদন্ত এখনও শেষ হয়নি বলে আমরা সেই ব্যাপারগুলোতে আলাদাভাবে তদন্ত রিপোর্ট দাখিল করার ব্যাপারে আমাদের তদন্ত সংস্থা প্রস্তুতি নিচ্ছেন। এসব বিষয়ে আরও জানতে যাচ্ছি ট্রাইব্যুনালে। সেখানে আছেন স্পেশাল করেসপন্ডেন্ট হাসান জাবেদ, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। জাবেদ, ট্রাইব্যুনালে চলমান মামলার বিষয়ে আজকের কার্যক্রম নিয়ে কি তথ্য আছে আপনার কাছে? মিলি, কিছুক্ষণ আগে আপনি যে জিনিসটি জানিয়েছেন যে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে ইতিমধ্যে ট্রাইব্যুনাল ১ অর্থাৎ বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে গুম এবং হত্যার অভিযোগ আমলে নিয়েছে এবং আজকে তার বিরুদ্ধে শতাধিক ব্যক্তিকে গুম শেষে হত্যার অভিযোগ আনা হয় এবং এই অভিযোগগুলি আমলে নিয়েছে। এখন অভিযোগ গঠনের উপর শুনানি হবে, তারপর অভিযোগ গঠন হবে কি হবে না সেটা পরবর্তীতে দেখা যাবে। কিন্তু এখন প্রসিকিউশন তার বিরুদ্ধে যে সুনির্দিষ্ট ৩টি অভিযোগ এনেছে সবগুলি অভিযোগে কিন্তু গুম করে হত্যার। গুমগুলি কিভাবে করতেন? বিভিন্ন জায়গা থেকে প্রসিকিউশনের ভাষায় সরকার বিরোধী বা ভিন্ন মতের মানুষকে ধরে নিয়ে বিভিন্ন নাটক সাজিয়ে ক্রসফায়ার অথবা বনদস্যুর নাটক সাজিয়ে তাদেরকে হত্যা করা হতো এবং হত্যা করে নদীতে, মাঝ নদীতে নিয়ে সেই বরগুনার পাথরঘাটায় সেই নদীতে নিয়ে তাদেরকে হত্যা করে পেট ছিঁড়ে পাথর বেঁধে তারপরে সেই পানিতে ফেলে দিত এবং অনেক দিন পরে হয়তো কারোর ভাগ্যে সেই লাশ ভেসে উঠতো, আবার অনেকে হয়তো পাওয়া যায়নি। এইসব অভিযোগ তারা সুনির্দিষ্ট প্রমাণ পেয়েছে এবং সেই জন্যই তারা এই অভিযোগ দিয়েছে এবং দীর্ঘদিন কিন্তু এসব অভিযোগের তদন্ত করেছেন। এবং আরেকটি জিনিস তারা বলেছেন, ৩০০ থেকে ৫০০ জন ব্যক্তিকে গুম শেষে হত্যা বা তাদেরকে পাওয়া যাচ্ছে না এরকম ঘটনা আছে, তার তদন্ত চলছে এবং সেই সব ঘটনায় কিন্তু এই জিয়াউল আহসানের বিরুদ্ধে রয়েছে এবং সেই তদন্ত চলছে এবং তারা বলছেন সেই ঘটনাগুলির মধ্যে অন্যতম হচ্ছে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ, বিএনপির যে কমিশনার ছিলেন চৌধুরী আলম এবং ছাত্রদলের নেতা এবং বিএনপি নেতা সুমন, তাদেরকে যে গুম করা হয়েছিল এবং তাদের কয়েকজনকে কিন্তু এখনো পাওয়া যাচ্ছে না এবং বিএনপির যে ইলিয়াস আলী তাকেও গুম করা হয়েছিল। সেই ৩০০ থেকে ৫০০ জনের মধ্যে তারাও আছেন এবং এইসব মামলায় কিন্তু আজকে তদন্ত চলছে, তদন্ত শেষে তারা সেটি দিবেন এবং জিয়াউল আহসানকে এইসব ঘটনার জন্য সাবেক যে সরকারটি ছিল সেই সরকার তাকে বিভিন্ন পদ পদবি দিয়েছিলেন এবং নিয়ম বহির্ভূতভাবে কিন্তু সেনাবাহিনী থেকে সেসব পদ পেয়েছেন বলে প্রসিকিউশন অভিযোগ করেছে। জানছিলাম ট্রাইব্যুনালের খবর। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা জানাতে এভার কেয়ার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন স্টাফ করেসপন্ডেন্ট ইফতেখার রেজা। ইফতেখার, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন কেমন এবং চিকিৎসকরা নতুন কোনো তথ্য দিয়েছে কিনা? মিলি, বেগম খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা সেটি এখন পর্যন্ত স্থিতিশীল রয়েছে, তবে এবং ডাক্তারদের পক্ষ থেকে এবং দলের যিনি মুখপাত্র ডাক্তার AZM জাহিদ হোসেন তিনি মূলত জানিয়েছেন যে বেগম খালেদা জিয়া বরাবরের মতোই কিছুদিন আগে যেমন চিকিৎসা নিতে পারছিলেন, গ্রহণ করতে পারছিলেন এবং সাড়া দিতে পারছিলেন, ঠিক তেমনিভাবে এখনও তিনি সেটি করছেন এবং তিনি অনেকটাই ইতিবাচক দিকেই এগোচ্ছেন স্বাস্থ্যগত দিক থেকে, কিন্তু বিষয়টি অনেকটাই স্লথ, এই বিষয়টিও আবার জানাচ্ছে চিকিৎসকরা। এবং আমি আপনাকে জানিয়ে রাখতে চাই যে দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল যে বোর্ডটি রয়েছে
তারা মূলত সর্বোচ্চ চিকিৎসা প্রদানের চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং সাবেক এই প্রধানমন্ত্রীকে মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে মূলত রাখা হয়েছে এখন পর্যন্ত এবং শারীরিক অবস্থার অবনতি হওয়ার কয়েকদিন আগে তাকে ইলেকটিভ ভেন্টিলেটর সাপোর্টে নেওয়া হয়। মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক ডাক্তার শাহাবুদ্দিন তালুকদার সে সময় জানিয়েছিলেন ফুসফুস সহ অন্যান্য গুরুত্বপূর্ণ অঙ্গসমূহকে বিশ্রাম দেওয়ার প্রয়োজনে এই সিদ্ধান্ত তখন নেওয়া হয়েছিল মূলত। এবং আরও একটি যেটি বিষয় সেটি হচ্ছে যে বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্রবধূ ও হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার জোবায়দা রহমান হাসপাতালে উপস্থিত থেকে সমগ্র চিকিৎসার সমন্বয় করছেন এবং তার অতীতের যে চিকিৎসাগুলো ছিল বা চিকিৎসার রেকর্ড ছিল, নথিপত্র ছিল, সেগুলো তিনি দেখাশোনা করছেন এবং পরবর্তীতে যে চিকিৎসার ধাপগুলো কেমন হবে সেই বিষয়গুলো নিয়েও বিশেষজ্ঞ চিকিৎসক টিমের সাথে মূলত তিনি সমন্বয় করছেন এবং কিডনির যে কার্যক্ষমতা সেটি অনেকটা হ্রাস পাবার কারণে বেগম জিয়ার ডায়ালাইসিস এখন পর্যন্ত চলছে বলে আমরা জানতে পেরেছি। তো এই ছিল এভার কেয়ার হাসপাতাল থেকে বেগম জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ তথ্য। জানছিলাম বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থার খবর। শরীফ ওসমান হাদিকে হত্যা চেষ্টা মামলার প্রধান আসামি শুটার ফয়সালের বাবা মাকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল ভোরে দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় অভিযানে হুমায়ুন ও হাসি বেগম গ্রেপ্তার হন। এদিকে মঙ্গলবার রাতে শুটার ফয়সালের বোনের আগারগাঁওয়ের পানির ট্যাঙ্কির পাশের বাসা সংলগ্ন এলাকা থেকে 11 রাউন্ড গুলি, 2টি ম্যাগাজিন ও একটি চাকু উদ্ধার করেছে র্যাব। সংস্থাটি জানায়, ঘটনার দিন গত 12 ডিসেম্বর সকালে ফয়সাল ও তার এক সহযোগী মোটরসাইকেলে করে বোনের ওই বাসা থেকে বের হন। হাদির উপর হামলার পর পুনরায় বিকেলে ফয়সাল তার আগারগাঁওয়ের বোনের বাড়িতে ফিরে যান। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, ওই দিন বিকেল 4টা 5 মিনিটে সহযোগী সহ ফয়সালের মা ও ভাগিনাকে 2টি ভবনের মাঝের ফাঁকা স্থান থেকে কিছু বের করতে দেখা যায়। ধারণা করা হচ্ছে সেখানে অস্ত্র রেখে পালিয়ে যায় ফয়সাল ও তার সহযোগী। পুলিশ বলছে, ফয়সালের বিস্তারিত তথ্য জানতেই তার বাবা মাকে গ্রেপ্তার করা হয়েছে। পল্টন ও শাহজাহানপুর থানার পৃথক 2 নাশকতার মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান সহ 45 জনকে অব্যাহতি দিয়েছে আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদি হাসান এ আদেশ দেন। মির্জা আব্বাস ও আমানুল্লাহ আমান আদালতে উপস্থিত হয়ে মামলা থেকে অব্যাহতির আবেদন করেন। আদালত এই মামলার বিষয়বস্তু শুনে তাদেরকে অব্যাহতি দেন। মামলা দুটি দায়ের করা হয়েছিল 2013 সালে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের আমলে। 2014 সালের 5 জানুয়ারি একতরফা নির্বাচনের আগে রাজনৈতিক হয়রানির উদ্দেশ্যে মামলাগুলো করা হয় বলে বরাবরই বলে আসছিল বিএনপি। সেই মামলা 2013 সাল থেকে আজ পর্যন্ত, আজকেও 2025 চলছে। আমাদেরকে কোর্টে আসা যাওয়া করতে করতে সময় নষ্ট হয়েছে, টাকা নষ্ট হয়েছে, এই মামলায় আমাদেরকে জেলেও যেতে হয়েছে। বাংলাদেশের ত্রয়োদশ সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করতে একটি মিশন নিয়োগ দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন ইইউ। জোটের কূটনৈতিক কার্যক্রমের শাখা দ্য ইউরোপিয়ান এক্সটার্নাল অ্যাকশন সার্ভিসের ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার এ তথ্য জানানো হয়েছে। ইইএএস জানায়, বাংলাদেশি কর্তৃপক্ষের আনুষ্ঠানিক আমন্ত্রণে সাড়া দিয়ে ইউরোপীয় কমিশনের হাই রিপ্রেজেন্টেটিভ কাজা কালাস আগামী 12 ফেব্রুয়ারি বাংলাদেশের সংসদ নির্বাচন পর্যবেক্ষণে একটি ইইউ ইলেকশন অবজারভেশন মিশন ইওএম নিয়োগ করেছেন। এতে ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ইভার্স ইজাবসকে প্রধান পর্যবেক্ষক নিযুক্ত করা হয়েছে। এদিকে আসন্ন সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বিটিভি সহ সব বেসরকারি টেলিভিশন চ্যানেলে নির্বাচনী প্রচারণায় সকল প্রার্থীর সমান সুযোগ নিশ্চিত করতে বিবৃতি দিয়েছে নির্বাচন কমিশন। জাতীয় নির্বাচনের তফসিলের পর ব্যানার পোস্টার সরিয়ে নিতে কাজ শুরু করেছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। এবছর পোস্টার নিষিদ্ধ থাকায় তফসিলের পর গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে প্রার্থীরা নির্দেশনা মানছে কিনা। ইতিমধ্যে অনেকেই মূল সড়ক থেকে তাদের ব্যানার সরিয়ে নিয়েছে, তবে অলিগলিতে এখনও রয়ে গেছে রঙিন পোস্টার। নির্বাচন বিশেষজ্ঞরা বলছেন, নিজ উদ্যোগে পোস্টার না সরালে প্রার্থিতা বাতিলের মতো ঘটনাও ঘটতে পারে। নাজিবুর রহমানের রিপোর্ট। নির্বাচনের মাস দুয়েক আগে থেকে বড় সব রাজনৈতিক দলগুলোর ভোট চাওয়ার বিজ্ঞাপনে ছেয়ে যায় ঢাকার রাজপথ। অলিগলি, এমনকি সরকারি স্থাপনাও দখলে নেয় রাজনৈতিক দলের নেতারা। এবার পোস্টার নিষিদ্ধ করা হয়েছে নির্বাচনী প্রচারে।
তফসিলের পর 48 ঘন্টা পেরিয়ে যাওয়ার মধ্যে অনেকেই নিজ উদ্যোগে সরিয়েছে পোস্টার ব্যানার, তবে রয়ে গেছে অধিকাংশ পোস্টার। ঢাকার বেশিরভাগ এলাকা থেকে সিটি কর্পোরেশনও সরিয়ে নিয়েছে নির্বাচনী বিজ্ঞাপন। অনেক প্রার্থীকে চিঠির মাধ্যমে সতর্ক করেছে নগর প্রশাসন। প্রার্থীদের সহযোগিতা ছাড়া পরিচ্ছন্নতার এ কাজ চ্যালেঞ্জিং বলছেন ঢাকা উত্তরের প্রশাসক। গত 2 মাসে আমরা প্রায় 3.5 লাখ ব্যানার পোস্টার আমরা অপসারণ করেছি শুধুমাত্র রাজপথ থেকে। দ্যাট মিনস অলিগলির কথা যদি আমরা চিন্তা করি তাহলে এটা সিগনিফিকেন্টলি হাই হবে। বড় বড় প্রার্থী যারা আছেন যাদের পোস্টার ব্যানার বেশি, তাদেরকে আমি রিকোয়েস্ট করেছি যে আপনারা পোস্টার ব্যানারগুলো সরিয়ে নেন। কর্মী সমর্থকরা তার নিজ দায়িত্বে এটা খুলছেন, সাথে সাথে যেখানে যেখানে বাদ রয়েছে সেগুলো কিন্তু আমরা এখন রিমুভ করে দিচ্ছি। ঢাকাকে পরিচ্ছন্ন রাখতে এবার পোস্টার নিষিদ্ধের সিদ্ধান্তকে যথার্থ মনে করছেন বিশেষজ্ঞরা। যে ব্যক্তির থাকবে তাকে চিঠি দিয়ে বলতে হবে যে আপনার অমুক অমুক জায়গায় পোস্টার রয়ে গেছে, অমুক যে ব্যানার আছে, আপনাকে 3 দিন সময় দেবে, এর মধ্যে আপনি রিমুভ করুন। কোনো আদেশ যখন ইলেকশন কমিশন থেকে দেওয়া হয় তা অবশ্যই প্রতিপালন করার জন্যই দেওয়া হয়। এটা বাস্তবায়নের শিথিলতা থাকা মনেই কিন্তু ইলেকশনে যে বিশৃঙ্খলা করার যে সুযোগটা খুঁজে এটা তারা একটু উৎসাহী হয়ে ওঠে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টার নিষিদ্ধ থাকলেও আনুষ্ঠানিক প্রচারণার সময় 20টি নির্ধারিত মাপের বিলবোর্ড ব্যবহার করা যাবে। এছাড়া সাদা কালো ফেস্টুন, লিফলেট ও ব্যানারও ব্যবহার করতে পারবেন প্রার্থীরা। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। জনতা ব্যাংক থেকে এস আলমের 2টি প্রতিষ্ঠানের নামে 3,184 কোটি 30 লাখ টাকা আত্মসাতের দায়ে এস আলম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল আলম মাসুদ এবং ব্যাংকের সাবেক পরিচালক সহ 68 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। সকালে চট্টগ্রামের দুদকের জেলা কার্যালয়ে মামলা দুটি দায়ের করেন দুর্নীতি দমন কমিশন দুদকের উপপরিচালক সিরাজুল ইসলাম। মামলায় এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নামে জনতা ব্যাংক থেকে 2032 কোটি 30 লাখ টাকা, এস আলম সুপার এডিবল অয়েল লিমিটেডের নামে জনতা ব্যাংক থেকে 1152 কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাতের অভিযোগে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক সাইফুল আলম মাসুদ সহ 36 জন ও এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মিশকাত আহমেদ সহ 32 জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। ডিপ্লোমা কৃষিবিদদের পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয়ে উচ্চ শিক্ষা গ্রহণের সুযোগ প্রদান, উপসহকারী কৃষি কর্মকর্তাকে 2য় শ্রেণীর কর্মচারী হিসেবে গেজেট প্রকাশ করে প্রজ্ঞাপন জারি সহ 8 দফা দাবি আদায়ে বিভিন্ন কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষার্থীরা বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। সকালে খুলনা কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষার্থীরা বোর্ড পরীক্ষা বন্ধ করে ক্যাম্পাসে বিক্ষোভ করছে। একই সময়ে প্রতিষ্ঠানের সকল ফটক তালা বন্ধ থাকায় ক্যাম্পাসে অধ্যক্ষ সহ অনেক শিক্ষক প্রবেশ করতে না পেরে বাইরে অবস্থান করছেন। এদিকে শিক্ষক সংকট দূরীকরণ, কৃষি ডিপ্লোমা শিক্ষাকে ডিএ অধীন থেকে বের করে কৃষি মন্ত্রণালয়ের আলাদা প্রতিষ্ঠান করা সহ 8 দফা দাবিতে বোর্ড পরীক্ষা বর্জন করেছে রাঙামাটি কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এ সময় তারা ইনস্টিটিউটের প্রধান ফটকে তালা ঝুলিয়ে অবস্থান কর্মসূচি পালন করে। মত প্রকাশের স্বাধীনতা মানে দায়িত্বহীনতা বা সহিংসতা উস্কে দেয়া নয় বলে মন্তব্য করেছেন মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারি। মেক্সিকো সিটিতে 16 ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি বলেন, মত প্রকাশের স্বাধীনতা অবশ্যই অবারিত থাকবে, কিন্তু মত প্রকাশের স্বাধীনতার নামে গণতন্ত্র হত্যাকারী, খুনি ও লুটেরা চক্রকে পুনর্বাসনের চক্রান্ত মেনে নেওয়া যায় না। এ সময় তিনি ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থান রোধে সকলের ঐক্যবদ্ধ প্রয়াসের উপর গুরুত্বারোপ করেন। অন্যদিকে নিউ ইয়র্কের বাংলাদেশ কনসুলেটে বিজয় দিবস আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। আলোচনা সভায় বক্তব্যে মুক্তিযুদ্ধ 24শে গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি কৃতজ্ঞতা জানান কনসাল জেনারেল মোজাম্মেল হক ও জাতিসংঘে বাংলাদেশ মিশনের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাউদ্দিন নোমান চৌধুরী। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে আমদানি অব্যাহত থাকায় কমতে শুরু করেছে পেঁয়াজের দাম।
গত 2 দিনে বেনাপুল বন্দর দিয়ে ভারত থেকে 3 চালানে 90 মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে। পেঁয়াজ আমদানি অব্যাহত থাকায় ভারতীয় পেঁয়াজের দাম 120 টাকা থেকে কমে দাঁড়িয়েছে 90 টাকায়। যদিও বাজারে দেশি মুড়ি কাটা পেঁয়াজ বিক্রি হচ্ছে প্রতি কেজি 80 টাকায়। বেনাপুল বন্দরের পরিচালক শামীম হোসেন বলেন, আমদানি করা পেঁয়াজ ব্যবসায়ীরা যাতে দ্রুত বন্দর থেকে খালাস নিতে পারেন সেজন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে। খবর শেষ করছি, যাবার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ষড়যন্ত্র থেমে আগামী নির্বাচন সহজ হবে না, তারেক রহমান সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান। শতাধিক মামলায় জিয়াউলের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল, আরও 400 হত্যার তদন্ত চলছে। হাদিকে হত্যা চেষ্টা মামলায় শুটার ফয়সালের বাবা ও মা গ্রেপ্তার, বোনের বাসা থেকে অস্ত্র উদ্ধার। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbt.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।